আসসালামু আলাইকুম। শুরু করছি ডাকপ্রিয়র চিঠি। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫ আর ৬। মারিদের অসহায় আর্তনাদ চোখে পড়ার মতো ছিল। উপস্থিত সকলে মারিদের দিকে তাকিয়ে। এরই মাঝে শোনা গেল ফোনের উপাস থেকে কতগুলো পুরুষের হইচি। কেউ একজন চিৎকার করে বলছে, এই শালিরের সবাই মিলে গুলি কর, গুলি কর, মাইরা দে, মাইরা দে। লোকগুলোর চিৎকারের সঙ্গে সঙ্গে পরপর গুলির শব্দ শোনা গেল। সেই সাথে শোনা গেল অপরিচিতার গগন কাঁপানো চিৎকার। তারপর সঙ্গে সঙ্গে টুটু শব্দ করে অপরিচিতার কলটি বিচ্ছিন্ন হয়ে গেল। হয়তো ফোনটি হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই। অপরিচিতার কল বিচ্ছিন্ন হতেই মারিদ অস্থির ও উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, শিট, শিট, শিট। আপনি এইভাবে হারাতে পারেন না অপরিচিতা। আমার এখনও আপনাকে দেখা বাকি, কথা বলা বাকি, আপনার সাথে সারাটা জীবন পথ চলা বাকি। আমাকে মাঝপথে ফেলে এইভাবে হারিয়ে যেতে পারেন না। আমি তা হতে দেব না। মারিদ কথাগুলো আওড়াতে আওড়াতে কম্পিত দুহাতে বারবার বসন্তের পাখি নামের নাম্বারটিতে কল মেলাচ্ছে। প্রতিবারই সেই নাম্বার থেকে শোনা যাচ্ছে, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দ্য নাম্বার ইউ ডায়ালড ক্যানট। পরপর এতটুকু কথা ফোনের উপাস থেকে শোনা যেতেই মারিদ রাগে জেদে ফের আর্তনাদের চিৎকার করে উঠল, শিট, শিট, শিট। অপরিচিতা আয়া। অতি প্রিয় কিছু হারানোর ভয়ে মারিদ দিশেহারা হয়ে উঠল। হাতের ফোনটা রাগে সজোরে আছাড় মারল মেঝেতে। মুহূর্তে ফোনটি ছত্রভঙ্গ হয়ে তার যন্ত্রাংশগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। মারিদকে ঘিরে দাঁড়িয়ে ছিল তার বাবা সৈয়দ মাহবুব আলম। মারিদের কি হয়েছে, কেন সে এমন করছে, সেটা তিনি বুঝতে না পারলেও ছেলের আর্তনাদে তিনিও ভীত। উনার একটি মাত্র ছেলে। মাহবুব আলম মারিদের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে বারবার অস্থির ভঙ্গিতে বলে উঠলেন, আব্বা, আপনি শান্ত হন, অস্থির হবেন না। কি হয়েছে আপনার, আমাকে বলুন। আমি আছি আপনার পাশে, সব ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ শান্ত হন। মাহবুব আলম একজন উচ্চশিক্ষিত ব্যবসায়ী মানুষ। পেশাগত জীবনে তিনি বেশ শক্ত ও গম্ভীর প্রকৃতির মানুষ হলেও যখন পরিবারের কথা আসে তখন তিনি বেশ নমনীয় ও স্বজনপ্রিয় হয়ে যান। বিশেষ করে যখন প্রসঙ্গ উনার ছেলে মারিদের আসে তখন তিনি আরও নমনীয় ও বন্ধুসুলভ হয়ে ওঠেন। একটি মাত্র ছেলে উনার, অবহেলা করার প্রশ্নই ওঠে না, বরং মাহবুব আলমের ধারণা মারিদের মতো হীরের টুকরো ছেলে লাখে নয়, কোটিতে একটি হয়। আল্লাহর অশেষ দয়া যে উনাকে মারিদের মতো সুপুত্র দান করেছেন, তাই তিনি উনার ছেলের প্রতি খুবই যত্নশীল। মাহবুব আলমের কথা শেষ হতে না হতেই শোনা গেল রিফাতের গলা। সেও খানিকটা অস্থির ভঙ্গিতে মারিদকে প্রশ্ন করে বলল, কি হয়েছে মারিদ, তুই এমন করছিস কেন? কার ফোন ছিল? কি হয়েছে আমাদের বল, আমরা আছি তোর পাশে। মারিদের ব্যক্তিগত সহকারী হাসিব। সেও সবার সাথে মারিদের কেবিনে দাঁড়িয়েছিল। সবার মতোই হাসিবের চোখে মুখে কৌতূহল তীব্র। মারিদ কার ফোন পেয়ে এতটা অস্থির উত্তেজিত হচ্ছে সেটা জানার আগ্রহ তারও বেশ। কিন্তু উপস্থিত সবাইকে ডিঙিয়ে প্রশ্ন করার মতো সাহস হাসিবের নেই। মারিদ কারও কোনো কথার উত্তর না দিয়ে বরং চট করে টেবিলের উপর থেকে কলম নিয়ে এক টুকরো কাগজে অপরিচিতার নাম্বারটা লিখল কম্পিত হাতে। সেটি তৎক্ষণাৎ হাসিবের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আমার এই নাম্বারের লাস্ট লোকেশন চাই হাসিব। সময় 5 মিনিট, দ্রুত কর। জি স্যার। মারিদের হাত থেকে কাগজের টুকরোয় লেখা নাম্বারটি নিয়ে হাসিব দ্রুত বের হয়ে যেতেই মারিদ দুহাতে মাথা চেপে চেয়ারে বসল। মারিদ চাইলেই দৌড়ে অপরিচিতার কাছে পৌঁছাতে পারছে না, আর না অপরিচিতাকে বাঁচাতে পারছে। মারিদের অপরিচিতা কোথায় আছে, কিভাবে আছে, সে কে? মারিদ কিছুই জানে না। এই না জানার কারণেই আজ মারিদ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। মারিদের অপরিচিতাকে কারা অ্যাটাক করেছে, কেন করেছে, কি হয়েছে তার সাথে, এসবের কিছুই মারিদ জানে না। অস্থির দিশেহারা মারিদের আজ মনে হচ্ছে এতদিন অপরিচিতার পরিচয় না জেনে সে মস্ত বড় ভুল করেছে। অপরিচিতার ফ্যান্টাসি রক্ষা করতে গিয়ে সে জানতেই পারল না সে কার সাথে এতদিন কথা বলেছে, ফোনের ওপাশের মানুষটা আসলে কে ছিল। উফ, মারিদের মতো একজন বিচক্ষণ মানুষ কিভাবে এত বড় বোকামি করল। অপরিচিতা না হয় ফ্যান্টাসির জন্য মারিদের থেকে পরিচয় লুকিয়ে রেখেছিল, কিন্তু মারিদ
সে তো কোনো ফ্যান্টাসি রক্ষা করেনি, তাহলে সে কেন অপরিচিতার অজান্তে তার তথ্য নিজের কাছে রাখল না? মারিদ চাইলেই তো আরও আগে অপরিচিতার সব তথ্য নিজের কাছে রাখতে পারত। অপরিচিতার পরিচয় জেনে অপরিচিতার থেকে বিষয়টি লুকিয়ে রাখলে হয়তো আজ অপরিচিতার বিপদে সে এইভাবে হাত গুটিয়ে বসে থাকত না। বরং এতক্ষণে মারিদ অপরিচিতার লোকেশন অনুযায়ী সেখানে চলে যেতে পারত। মারিদ আলতাফ ভীষণ বড় ভুল করেছে, আর আজ সেই ভুলের শাস্তি স্বরূপ অপরিচিতাকে হারাতে বসেছে। আল্লাহ না করুক, যদি মারিদের অপরিচিতাকে সে চিরতরে হারিয়ে ফেলে তো? অপরিচিতাকে হারানোর তীব্র ভয়ে মারিদ দুহাতে নিজের চুল টেনে পুনরায় চিৎকার করে উঠল চেয়ার ছেড়ে। জেদি ভঙ্গিতে দুহাতে সজোরে ছিটকে ফেল টেবিলের উপরে রাখা অফিসের ফাইলপত্রগুলো। মারিদকে হঠাৎ পাগলের মতো আচরণ করতে দেখে রিফাত এগিয়ে এসে মারিদকে বাধা দিতে চাইলে মারিদ দুহাতে ধাক্কা মারল রিফাতকে। হঠাৎ ধাক্কায় রিফাত তাল সামলাতে না পেরে ছিটকে কয়েক কদম দূরে সরে যেতেই তৎক্ষণাৎ এগিয়ে এলেন মাহবুব আলম। তিনি দুহাতে মারিদকে জড়িয়ে ধরতে পাশ থেকে একইভাবে জড়িয়ে ধরলেন মারিদের ছোট চাচা সৈয়দ মকবুল আজম। দুজন মারিদকে জড়িয়ে ধরায় মারিদ গর্জন করে চিৎকার করল, দিশেহারা হয়ে আউডাল, আমার সবটা শেষ হয়ে যাচ্ছে বাবা। আমার অপরিচিতা বিপদে আছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। আমার এই ব্যর্থতা আমাকে পাগল বানাচ্ছে, সবকিছু ধ্বংস করে দিতে মন চাইছে। প্লিজ বাবা, সেভ হার। আই কান্ট লিভ উইদাউট হার, আই কান্ট। মারিদের কথা শেষ হতে না হতেই মাহবুব আলম অস্থির ভঙ্গিতে বললেন, আব্বা, আপনি শান্ত হন। আমাকে বলেন, কে আপনার অপরিচিতা? কার বিপদ হয়েছে? আমি এক্ষুনি পুলিশ ফোর্স পাঠাচ্ছি সেখানে, দরকার পড়লে আমিও যাব। তারপরও আপনি উত্তেজিত হবেন না, আপনার বাবা আপনার পাশে আছে, আপনি একা নন। জেদি মারিদ কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। বাবা, চাচা কিংবা রিফাতের কারো কথায় কোনো উত্তর করল না। আর মারিদকে জেদি ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে মাহবুব আলম মারিদকে ছেড়ে দিলেন। বারবার মারিদের শরীর স্পর্শ করে সান্ত্বনা দিচ্ছেন, এটা সেটা বলে। অথচ মারিদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, চোখ দুটো ক্রমশই রক্তিম হয়ে উঠছে। অতি জেদে চোয়াল শক্ত করে দুহাত মুঠোয় পিষছে। কারো কথা কানে যাচ্ছে না তার। মারিদের এই মুহূর্তে হাত গুটিয়ে বসে থাকার ব্যর্থতা তাকে ভিতর থেকে তোলপাড় করছে। এর মাঝেই 10-12 মিনিটের মধ্যে হাসিব পুনরায় ফিরে আসল। হাতে এক টুকরো কাগজ, তাতে একটি ঠিকানা। দ্রুততা হাসিব সেটি মারিদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, স্যার, আপনার দেওয়া নাম্বারে লাস্ট লোকেশন দেখাচ্ছে যশোর জেলায় মনিরামপুর থানায় খানপুর গ্রামের বাজারের আশেপাশে কোথাও একটা হবে। যশোর জেলার নামটা শুনতে মারিদ অবিশ্বাস্য নজরে তাকাল হাসিবের দিকে। হাসিবের বলা ঠিকানাটা যেন মারিদের বিশ্বাস হয়নি এমন। কারণ এতদিন মারিদ মনে করেছিল তার অপরিচিতা হয়তো ঢাকার বাসিন্দা এবং সে মারিদের আশেপাশে কোথাও একটা থাকে। এজন্য অপরিচিতা মারিদের সামনে আসতে চাইত না ভয়ে, বরং নিজেকে লুকিয়ে রাখতে চাইত। কিন্তু এখন লোকেশন ট্রেস করতে গিয়ে বেরিয়ে আসল মারিদের অপরিচিতা ঢাকার মধ্যে নয়, বরং যশোর জেলায় আছে। আচ্ছা, মেয়েটা যশোরে কেন গিয়েছিল বেড়াতে? নাকি মেয়েটার বাড়ি যশোরে? মারিদের এত প্রশ্নের উত্তর কে দিবে? তাছাড়া ঢাকা থেকে এত দূরে যশোরে চাইলেই মারিদ চট করে পৌঁছাতে পারবে না। এতে সময়ের প্রয়োজন। এত সময় তো মারিদের নেই। মারিদের অপরিচিতা বিপদে আছে, আর মারিদ সময়মতো পৌঁছাতে পারছে না বলেই দিশেহারা মারিদ অস্থির, উত্তেজিত ভঙ্গিতে হাসিবকে ফের আদেশ করে বলল, হাসিব, হেলিকপ্টারের খবর দে, আমি যশোরে যাব। সঙ্গে এই নাম্বার ব্যবহারকারীর সকল ডিটেইলস বের কর। কে বা কারা এই সিম ব্যবহার করত তার সকল তথ্য চাই আমার। কোনো কিছু যেন বাদ না পড়ে। জি স্যার। মারিদের কথায় সম্মতি জানিয়ে হাসিব তৎক্ষণাৎ চলে গেল। হাসিব যেতে যেতে কল করে লোক লাগাল ফের কল সেন্টারে। মারিদের দেওয়া নাম্বারটা দিয়ে বলল, যেন রেজিস্ট্রেশন করা সিমের ব্যবহারকারীর সকল তথ্য জরুরি ভিত্তিতে তাকে পাঠাতে। সেই সাথে হেলিকপ্টারকে খবর দিতে সময় নিয়ে মারিদের বিল্ডিংয়ের ছাদে উপস্থিত হলো একটি হেলিকপ্টার। মারিদ পূর্ব থেকে ছাদে উপস্থিত থাকায় সে তৎক্ষণাৎ দৌড়াল সেদিকে। মারিদের পিছন পিছন রিফাত আর হাসিব দুজনই উঠল। হেলিকপ্টারটি আকাশে উড়ে যেতে মাহবুব আলম সেদিকে তাকিয়ে রইলেন চিন্তিত মুখে। মারিদ কোথায় গেছে তিনি জানেন, তারপরও ছেলের জন্য তিনি বেশ চিন্তিত। যদিও রিফাত হাসিব গিয়েছে সঙ্গে, তারপরও তিনি তার মেজ ভাই সৈয়দ রবিউল শাহে ফোন করে মারিদের কথা জানালেন।
সেই সাথে বললেন, যশোরের মনিরামপুর থানায় যোগাযোগ করে সহযোগিতা চাইতে, বিশেষভাবে যেন মারিদকে থানার পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করে। হলোও তাই। মারিদ যশোরে পৌঁছানোর আগেই তার চাচা যশোর জেলার মনিরামপুর থানাসহ আরও বেশ কিছু থানায় ফোন করে জানালেন মারিদের বিশেষ খেয়াল রাখতে। অথচ দিশেহারা মারিদ যশোরে পৌঁছাতে পৌঁছাতে সময় তখন সন্ধ্যা 7টা পার হয়ে গেল। অপরিচিতার ফোন এসেছিল 4:05 মিনিটে, আর মারিদ যশোরে পৌঁছাল 7:01-তে। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগল এর মাঝে। এত সময় নিশ্চয়ই মারিদের অপরিচিতাকে বাঁচানো সম্ভব নয়। তারপরও মারিদ লোকেশন অনুযায়ী প্রথমে মনিরামপুর থানায় নাম। পুলিশ ফোর্স সহ গাড়ি নিয়ে বের হলো লোকেশন অনুযায়ী খানপুর গ্রামের বাজারের সম্মুখে। চাঁদবিহীন আকাশে সন্ধ্যা 7টার সময় কেমন গা ছমছম পরিবেশ দেখাচ্ছিল গ্রামের রাস্তাগুলোতে। মানুষ হাতে টর্চ নিয়ে যাতায়াত করছে। এর মাঝে একত্রে পুলিশের 5-6টি জিপ গাড়ি থামতে দেখে যাতায়াতকারী মানুষগুলো সেদিকে তাকাচ্ছে ভয়ে ভয়ে। থানার ওসি নিজে মারিদের সঙ্গে এসেছেন। উপর থেকে অর্ডার এসেছে যেন মারিদের সঙ্গে তারা মেয়েটির সন্ধান করে। 24 ঘন্টার আগে কোনো কিডন্যাপিং কেস হাতে নেওয়া হয় না তাদের, অথচ মারিদ আলতাফের টাকা আর ক্ষমতার জোরে 1-2টি পুলিশ নয়, পুরো পুলিশ ফোর্স এসেছে মারিদ আলতাফের সিকিউরিটি হয়ে। অন্ধকার রাস্তায় পরপর এত গাড়ির আলোয় আলোকিত পরিবেশ। গমগমে বুটের শব্দে সারিবদ্ধভাবে একত্রে বন্দুক হাতে পুলিশ ফোর্স রাস্তায় নামতেই চারপাশে কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হল। মারিদের পাশাপাশি ওসি সাহেব দাঁড়ালেন। হাসিবের হাতে আইফোনের একটি ট্যাব নেওয়া। তাতে অপরিচিতার নাম্বারের লাস্ট লোকেশন দেখাচ্ছে এখানকার আশেপাশে। 40-এর অধিক পুলিশের হাতে হাতে বন্দুকের পাশাপাশি যান্ত্রিক টর্চ লাইটও নেওয়া। অন্ধকার রাস্তায় তীব্র কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হল তখনই। অশান্ত মারিদ রাস্তায় নামতেই চারপাশে সূক্ষ্ম আর সজাগ দৃষ্টি ঘোরাল। রাতের আধারে পরিবেশ বোঝা দেয়। এই স্থানে যদি আজ বিকেলে 4টে নাগাদ কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই গ্রামবাসীরা জানবে। তাই সেই অনুসন্ধান করেই মারিদ আশেপাশে তাকাতে তাকাতে ওসির উদ্দেশ্যে বলল, আপনাদের টিমের পুলিশদের 5টি দলে বিভক্ত হয়ে যেতে বলুন। একটা টিম আমাদের সাথে থাকবে, বাকিগুলো এলাকায় ছড়িয়ে পড়তে বলুন। সবাই একত্রে থাকলে কাজ হবে না। যা করার দ্রুত করুন। কুইক। ওসি রায়হান সাহেব মারিদের কথা অনুযায়ী তাই করলেন। আগত পুলিশের টিমকে 5টি দলে বিভক্ত করে 4 দল পুলিশকে পাঠানো হলো গ্রামের চারদিকে লোকেশন অনুযায়ী গ্রামের ভিতরে গিয়ে মেয়েটির সন্ধান করতে। অপর একটি দল নিয়ে ওসি সাহেব মারিদের সঙ্গে সামনে এগোলেন। কিছু দূরে হাঁটতে সামনে দেখা গেল একজন অর্ধবয়স্ক লোককে। টর্চ হাতে বাজার থেকে বাড়ি ফিরে যাচ্ছিলেন। এরই মাঝে ওসি সাহেব লোকটিকে দাঁড় করিয়ে কৌশলে কথা চালাল। লোকটির নাম ঠিকানা জেনে প্রশ্ন করে বললেন, আপনি তো এই গ্রামের লোক, তাই না মাহফুজ আলী? জি স্যার। তা আপনার বাড়ি কোন দিকে? সহজ সরল মাহফুজ আলী আঙুল তুলে সামনে দেখিয়ে বলল, এই তো স্যার, একটু সামনেই। মাহফুজ আলীর কথায় ক্রিমিনাল মাইন্ডের ওসি সাহেব বললে, আজ বিকেলে আপনি কই ছিলেন? বাড়িতে নাকি বাজারে? জি স্যার, বাজারেই ছিলাম। পরপর বয়স্ক লোকটির কথায় ওসি সাহেব বয়স্ক মাহফুজ আলীর কাঁধে হাত রেখে বন্ধুসুলভ আচরণ করে বললেন, বাজারে থাকলে তো আপনি বলতেই পারবেন আজ বিকেলে 4টে নাগাদ এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। মানে চুরি ডাকাতি কিংবা কেউ কিডন্যাপ হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেছে আজ? ওসির কথায় বেশ থমথমে মুখে মাহফুজ আলী বলল, না স্যার, এমন কোনো ঘটনা ঘটতে শোনা যায়নি আজ। আমি তো সারাবেলা বাজারে ছিলাম, কিন্তু এমন কোনো ঘটনা ঘটতে শুনি নাই স্যার। আপনি সত্যিটা বলছেন নাকি কারো ভয়ে মিথ্যা বলছেন, কোনটা? আমাদের কাছে কিন্তু ইনফরমেশন আছে আজ বিকেল 4টে নাগাদ আপনাদের গ্রাম থেকে একটা মেয়ে নিখোঁজ হয়েছে। মিথ্যা বললে কিন্তু ফেঁসে যাবেন আপনি। ওসি সাহেবের কথায় এবার খানিকটা ভয়ভীত দেখাল বয়স্ক মাহফুজ আলীকে। তিনি সত্যি জানেন না আজ বিকেলে তাদের গ্রাম থেকে কেউ নিখোঁজ হয়েছেন কিনা। ভয়ভীত মাহফুজ আলী থমথমে মুখে ফের একই স্বীকারোক্তি দিয়ে বলল, দারোগা স্যার, আমি সত্যি বলছি। আমার জানা মতে আজ আমাদের গ্রামে এমন কোনো ঘটনা ঘটতে শুনি নাই। তারপরও যদি আমার অজান্তে কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমি বলতে পারব না স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলুন আমরা বাজার থেকে ঘুরে আসি। আসুন। পুলিশের নজর সবকিছুর উপর থাকে, আর সেই নজরে অপরাধী নিরপরাধী সকলকেই সন্দেহের তালিকায় রাখা হয়। এই যেমন নিরীহ মাহফুজ আলীও রেহাই পেল না।
সবে চায়ের দোকানের আড্ডা ছেড়ে বাসায় যাচ্ছিল মাহফুজ আলী। এর মাঝে হঠাৎ করে পুলিশ তাকে দাঁড় করিয়ে একে একে কথা চালিয়ে এখন আবার মাহফুজ আলীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। আর এই ব্যাপারটায় মাহফুজ আলী ভীষণ ভয়ভীত। গ্রামের সহজ সরল মানুষ সে, এসব পুলিশের তল্লাশিতে ভয় পায়। তারপরও তিনি ভয়ে ভয়ে পুলিশের সঙ্গে গেলেন। দিশেহারা মারিদকে এখন বেশ শান্ত ও গম্ভীর দেখাচ্ছে। মারিদের মুখ দেখে তার মনের অবস্থা বলা মুশকিল। এই যে বয়স্ক মাহফুজ আলী মারিদের অপরিচিতার খোঁজ দিতে পারল না, এতে মারিদের ভেতরের তোলপাড় অবস্থাটা কাউকে বোঝানোর মতো না। সে চাইছে সবকিছু তোলপাড় ধ্বংস করে তার অপরিচিতাকে খুঁজে বের করতে। মারিদ দুহাত শক্ত মুঠোয় পিষে নিজেকে কন্ট্রোল করল। রিফাত ওসি সাহেবের অপর পাশে দাঁড়িয়ে। হাসিব মারিদের পিছন পিছন হাঁটছে মারিদের অফিসিয়াল ফোনটা নিয়ে, অন্য হাতে আইফোনের ট্যাব নেওয়া। মারিদের নিজের ফোনটা তো বিকেলে ভেঙে ফেলেছে, সেজন্য মারিদের পরিবারের সঙ্গে সে এই ফোনে যোগাযোগ করছে। মারিদের বাবা সৈয়দ মাহবুব আলম থেকে শুরু করে মারিদের মেজ চাচা, ছোট চাচা কিছুক্ষণ পর পর হাসিবকে ফোন করে মারিদের খোঁজ চাচ্ছেন, সাথে মারিদের অনুসন্ধানকৃত মেয়েটির খোঁজ পেয়েছে কিনা সেটাও জানতে চাচ্ছেন। এতে বরাবরই হাসিবের একই উত্তর হচ্ছে, মেয়েটির সন্ধান তারা এখনও পায়নি, পেলে অবশ্যই জানাবে। অথচ এর মাঝেই হাসিবের হাতের ট্যাবে মারিদের দেওয়া অপরিচিতার নাম্বারের সকল তথ্য সেন্ট্রাল কল থেকে তাদের লোক পাঠাল। তথ্যটি দেখে হাসিব খানিকটা কপাল কুঁচকাল। এড্রেসে সিলেট দেওয়া, যশোর থেকে এখন আবার সিলেট। ব্যাপারটা কেমন এলোমেলো লাগছে হাসিবের। তারপরও সে মারিদকে ডাকল না, বরং মেয়েটির খোঁজ করা শেষে মারিদকে এই তথ্যটি দিবে ভেবে সেও মারিদের পিছন পিছন গ্রামের বাজারে পৌঁছাল। গ্রাম্য বাজার হওয়ায় সন্ধ্যা ৭টা নাগাদ বেশ ভালোই মানুষের উপস্থিতি ছিল বাজারে। দোকানপাট তখনও সব খোলা, মানুষের আনাগোনা ও কোলাহল বেশ। এলাকার মাহফুজ আলীকে নিয়ে থানার ওসি গ্রামের বাজারে প্রবেশ করতে মানুষের মধ্যে হইচই পড়ে গেল এলাকায় পুলিশ এসেছে বলে। গ্রামের বাজারে তখন এলাকার চেয়ারম্যানেরও উপস্থিতি ছিল। তিনি থানার ওসির সঙ্গে বেশ কিছু নতুন মুখ দেখে চায়ের দোকান থেকে বেরিয়ে আসলেন। ওসি সাহেব চেয়ারম্যানের সঙ্গে হাত মেলাতে মেলাতে কৌশলে বললেন, কি চেয়ারম্যান সাহেব, এলাকার খবর কি? শুনলাম আপনাদের এলাকায় নাকি মেয়েরা নিখোঁজ হচ্ছে, ব্যাপারটা কি সত্যি? না স্যার, আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনা ঘটতে শোনা যায়নি। চেয়ারম্যান সাহেবের কথায় ওসি সাহেব বেশ রসিয়ে রসিয়ে বলল, শাক দিয়ে মাছ থাকতে চাচ্ছেন চেয়ারম্যান সাহেব? এতে লাভ হবে মনে করেন? বিড়াল কিন্তু গন্ধ শুকে চলেই এল, এবার সামলাবেন কিভাবে? স্যার, আমরা কেউ আপনাকে মিথ্যা বলছি না। আমি বাদে আমার এলাকার অনেকেই উপস্থিত আছে এখানে। আপনি চাইলে এখানের উপস্থিত সকলকে এক এক করে জিজ্ঞাসা করতে পারেন, সবাই একই কথা বলবে। চেয়ারম্যান সাহেবের কথায় ওসি সাহেব ফের রসিয়ে রসিয়ে বলল, সবাই একই কথা বলবে কিনা সেটা আপনি ঠিক করে দিচ্ছেন কেন চেয়ারম্যান সাহেব? কে কি বলবে সেটা তো আপনি ঠিক করবেন না, তাই না? না স্যার, আসলে আপনার আশলনকল পরে দেখব চেয়ারম্যান সাহেব। আগে আমরা আসামি দেখি, তারপর না হয় আপনাকে দেখব। নাকি আপনি আসামি? কোনটা? ওসি সাহেবের কথায় চেয়ারম্যান সাহেব আরও কিছু বলতে চাইলেন, কিন্তু মারিদ কথার মাঝে বাধা দিয়ে শক্ত চোয়ালে দাঁত পিষে ওসি সাহেবের উদ্দেশ্যে বলল, এই লোক আমাদের টাইম ওয়েস্ট করছে ওসি সাহেব, আপনি সামনে এগোন। মারিদের কথায় চেয়ারম্যান সাহেব সূক্ষ্ম দৃষ্টিতে তাকাল মারিদের দিকে। অবজ্ঞায় তিনি আর কিছু বলতে চাইলেও মারিদ শুনতে চাইল না, বরং ভিড় ঠেলে মারিদ সামনে এগোতে মারিদকে অনুসরণ করল বাকিরা। মারিদ সামনে এগোতে এগোতে হাসিবের দিকে হাত বাড়িয়ে দিতে হাসিব নিজের হাতের ট্যাবটি মারিদের হাতে তুলে দিল। মারিদ ট্যাবে দেখানো লোকেশন জুম করে সামনে এগোল। পুরো এলাকার বাজারে তল্লাশি করেও অপরিচিতার সন্ধান কেউ দিতে পারল না। অবশেষে মারিদ ওসি সাহেবকে দিয়ে এলাকাবাসীদের লোভ দেখাল, যে বা যারা মারিদের অনুসন্ধানকৃত মেয়েটির খোঁজ দিতে পারবে তাদের নগদে ৩০ লাখ টাকা দেওয়া হবে বলে নির্ধারণ করল। টাকার লোভে এলাকাবাসীদের মাঝে হইচই দেখা গেল। পুলিশ ফোর্সের সঙ্গে পুরো এলাকাবাসীও মারিদের অপরিচিতার খোঁজে নেমে পড়ল। খানপুর গ্রামের আশেপাশের গ্রামগুলোতেও মানুষ ছড়িয়ে পড়ল শতশত। রাতভর এলাকা জুড়ে ও আশেপাশের এলাকায় অপরিচিতার তল্লাশি চল, অথচ দুর্ভাগ্যবশত কেউই মারিদের অপরিচিতার খোঁজ দিতে পারল না। শত শত হাজার হাজার এলাকাবাসীর খোঁজাখুঁজিতেও অপরিচিতার বিন্দুমাত্র তথ্য বেরিয়ে আসল না। মারিদের টাকা দুহাতে খরচ করতে দেখা গেল হাসিব ও রিফাতকে।
এলাকাবাসী যে বা যারা অপরিচিতার খোঁজে নেমেছে তাদের সবাইকে কিছু অর্থসহ খাবার দেওয়া হচ্ছে পুলিশের মাধ্যমে। এই কার্যক্রম চল রাত ৩টার নাগাদ। মারিদ এলাকার বাজারের একটা বেঞ্চে মাথা নুয়ে শক্ত হয়ে বসে। চারপাশে শুধু একই গুঞ্জন। আদৌ মারিদের অনুসন্ধান কি তো এমন কোনো মেয়ে আছে কিনা? তাছাড়া যদি সত্যি খানপুর গ্রামে কোনো মেয়ের উপর অ্যাটাক করা হতো তাহলে এলাকাবাসীর মধ্যে কারো না কারো চোখে তো পড়ত বিষয়টা। অথচ গ্রামবাসীদের কথা অনুযায়ী তাদের গ্রামে আজ এমন কোনো ঘটনা ঘটতে শোনা যায়নি। নেই নেই নেই, অপরিচিতার খোঁজ কোথায় নেই। হঠাৎ করেই যেন মেয়েটি গায়েব। শক্ত কাঠ হয়ে বসে থাকা মারিদের মনের অবস্থা বোঝা দেয়। রিফাত সেই বিকেল থেকে দৌড়াদৌড়ি করতে করতে এখন সে বেশ ক্লান্ত। রাত তখন ৩:১০। রিফাত ক্লান্তিতে মারিদের পাশাপাশি একটা বেঞ্চে বসতে বসতে বলল, আমার মনে হয় না তোর অপরিচিতা নামের কোনো মেয়ের উপর আজ এই গ্রামের অ্যাটাক হয়েছে। যদি এমন কিছু হতো তাহলে হাজার হাজার গ্রামবাসীর মধ্যে কারো না কারো নজরে তো সেটা অবশ্যই পড়ত, তাই না? একটা মেয়ের উপর দিনের বেলায় কেউ গুলি করছে আর সেটা কেউ দেখবে না, এমনটা তো হওয়ার কথা না মারিদ। তুই মেয়েটাকে আবার কল করে দেখবি ফোন যায় কি না। রিফাতের কথায় মারিদের ছোট উত্তর আসলো তক্ষুনি, ফোন বন্ধ। মারিদের কথায় রিফাত বেশ চিন্তিত ভঙ্গিতে বলল, আমি আসলে কাহিনীটা বুঝতে পারছি না মারিদ। মেয়েটার চিৎকার, গুলির শব্দ, লোকদের হইচি এসব কিছু আমিও শুনেছি। আবার মেয়েটার ফোনের লাস্ট লোকেশন এই এলাকা দেখাচ্ছে। অথচ এখানে এসে মেয়েটির কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। গোটা ৫ এলাকায় আমাদের মানুষ ছড়িয়ে পড়েছে, কারো মুখে শুনলাম না এমন কোনো ঘটনা ঘটেছে আজ। স্ট্রেঞ্জ। তোর কাছে বিষয়টা ঘোলাটে লাগছে না? নিশ্চুপ মারিদ মাথা নুয়ে তখনও রিফাতের কথাগুলো শুনুন। মারিদকে হ্যাঁ বা না উত্তর করতে না দেখে রিফাত বুঝল মারিদের ব্যক্তিক মনের অবস্থাটা। তাই রিফাত মারিদকে সান্ত্বনা দিয়ে বলল, আমাদের এবার ঢাকায় ফিরে যাওয়া উচিত মারিদ। বাসায় সবাই টেনশন করছে। এইভাবে আর কতক্ষণ খুঁজবি? মারিদ জেদি গলায় বলল, যতক্ষণ লাগে। যদি না পাস তাহলে মাটি খুঁড়ে হলেও লাশ বের করব। তারপরও বের করব। আমার মেয়েটিকে চাই, মানে চাই। অ্যাট এনি কস্ট। তুই জেদ দেখাচ্ছিস মারিদ। এইভাবে কতদিন খুঁজবি? যতদিন লাগে। রিফাত নিশ্চল দুচোখে তাকিয়ে রইল মারিদের দিকে। মারিদ তারা ও জেদি মানুষ, সেটা সে বাল্যকাল থেকে দেখে এসেছে, কিন্তু মারিদকে কখনো মেয়েলি বিষয় নিয়ে জেদ দেখাতে দেখেনি। মারিদের ভাষ্যমতে মারিদ কোনো এক মেয়ের সাথে ৬ মাস যাবত কথা বলে, অথচ মেয়েটিকে সে কখনো দেখেনি আর না মেয়েটির পরিচয় জানে। একটি অপরিচিত মেয়ের সাথে মারিদ এতদিন কথা বলছে সেই খবর রিফাতও জানে না। হ্যাঁ, একদিন দুপুরে মারিদ গাড়িতে বসে বলেছিল সে পারিবারিক পছন্দে বিয়ে করবে না, নিজের পছন্দে করবে। তখন রিফাত ধরে নিয়েছিল মারিদের পছন্দের একটা মানুষ আছে। কিন্তু এই কথা মারিদ কখনো নিজের মুখে স্বীকারোক্তি দেয়নি যে তার পছন্দের মানুষ আছে বলে। আজ এতদিন পর হঠাৎ শুনতে পারে মারিদের সেই পছন্দের মেয়েটির উপর কারা যেন অ্যাটাক করেছে। পাগল পাগল হয়ে মারিদ ঢাকা থেকে এত দূরে যশোরে ছুটে আসল সবকিছু ছেড়ে ছুড়ে। অথচ এখানে এসে পুলিশ প্রশাসন থেকে শুরু করে শত শত গ্রামবাসীকে মেয়েটির খোঁজে লাগাল অত্র ৫ এলাকায়। কিন্তু দুর্ভাগ্যবশত কেউই মারিদের অপরিচিতার খোঁজ দিতে পারল না। এখন রিফাতের মনে হচ্ছে আসলেই মারিদের জীবনে অপরিচিতা নামে কেউ ছিল, নাকি সবকিছু মারিদ নিজের হ্যালুসিনেশন থেকে করছে। মারিদ কি কোনোভাবে মানসিকভাবে অসুস্থ? মারিদকে দেখে তো তা মনে হয় না রিফাতের। আবার মারিদ ৬ মাস যাবৎ কোনো মেয়ের সাথে দিনরাত ফোনে কথা বলেছে, সেটা রিফাতের চোখেও তো পড়েনি। অথচ প্রায় দিনই তো রিফাত মারিদের সঙ্গে থাকত, কই তখন তো মারিদকে কারো সাথে ফোনে কথা বলতে দেখা যায়নি। মারিদের অপরিচিতা কি আসলেই সত্য নাকি মিথ্যা? যদি সত্যি হয়ে থাকে তাহলে মেয়েটি এখন কোথায় আছে? রিফাতের দ্বিধার মধ্যে মারিদের অপরিচিতার অনুসন্ধান রাত ৪টে নাগাদ শেষ হল। সবারই একই কথা, এমন কোনো ঘটনা এই ৫ এলাকার ভিতরে ঘটেনি। এবার পুলিশও এলাকাবাসীর কথায় বিশ্বাস করল। সারারাত পুরো গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মেয়েটির খোঁজ করেও যখন পায়নি, তখন সবাই বিশ্বাস করল মারিদের বলা এমন কোনো ঘটনা ঘটে এই এলাকায়। অথচ মারিদ তখনও অবিশ্বাসের তীরে রইল। রিফাত এলাকাবাসীদের থেকে বিদায় নিয়ে তারা পুনরায় পুলিশ স্টেশনে পৌঁছাল। সেখান থেকে হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হল ভোর ৫টায়। ক্লান্ত মারিদ আরও ক্লান্ত হয়ে গেল।
সারাদিনের অনাহার আর দৌড়ঝাঁপে অতিরিক্ত মানসিক টেনশনে সে হঠাৎ করেই রিফাতের কাঁধে ঢলে পড়ল, বেহুশ হয়ে। মারিদ বেহুশ হতেই অস্থির উত্তেজনা দেখা গেল রিফাত আর হাসিবের মাঝে। রিফাত হেলিকপ্টারের পাইলটকে বলল হেলিকপ্টারটি সরাসরি ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে। আর হাসিবকে বলা হলো মারিদের অসুস্থতার খবরটি আপাতত মারিদের পরিবারের কাউকে না জানাতে। মারিদের সুস্থতা নিশ্চিত করেই সৈয়দ বাড়িতে ফোন দিবে রিফাত। সারারাতের দৌড়াদৌড়িতে রিফাতও বেশ ক্লান্ত। সঙ্গে যা নগদ টাকা নিয়ে গিয়েছিল সব শেষ এলাকাবাসীদের দিয়ে। বেশ বড়সড় অ্যামাউন্টের টাকা ট্রান্সফার করা হয় ওই এলাকার চেয়ারম্যান সাহেবের অ্যাকাউন্টে, যারা মেয়েটির খোঁজে সাহায্য করেছিল যে সকল এলাকাবাসীদের টাকাগুলো দিতে। চেয়ারম্যান সাহেব আশ্বস্ত করল যে সে এই অ্যামাউন্টের টাকা গ্রামবাসীদের মাঝে বিতরণ করবে। রিফাত মারিদকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করিয়ে ঘুমের ইনজেকশন দিল। অনিদ্রা আর অতিরিক্ত মানসিক টেনশন থেকে জ্ঞান হারিয়েছে মারিদ। যথাযথ ঘুম হলে সুস্থ হয়ে যাবে। রিফাত ক্লান্ত দুচোখে মারিদকে দেখে কেবিন থেকে বের হতেই হাসিবকে দেখল কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে। রিফাত হাসিবের উদ্দেশ্যে বলল, তুমি বাসায় যাও হাসিব, আমি আছি তোমার স্যারের পাশে। তুমি বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও, তারপর না হয় আবার এসো এখানে। যাও। রিফাতের কথায় হাসিব প্রথমে যেতে রাজি না হলেও পরবর্তীতে রাজি হল। হাসিব রিফাত থেকে বিদায় নিয়ে বেরিয়ে যেতে রিফাতের ফোনে বিদেশি নাম্বার থেকে কল আসল। পরিচিত নাম্বার দেখে রিফাত বেশ ক্লান্তিতে সেই কলটি রিসিভ করল। দুর্বল চিত্তে বলল, তুই দেশে আসবি কবে রাদিল? ফোনের উপাস থেকে শোনা গেল রাদিলের উৎকণ্ঠা। বেশ চিন্তিত স্বরে রাদিল জানতে চেয়ে বলল, মারিদের জ্ঞান ফিরেছে? না। মেয়েটার খোঁজ পেয়েছিস? না। রিফাত পুনরায় একই প্রশ্ন করল রাদিলকে। বলল, তুই দেশে আসবি কবে? রাদিল খানিকটা চিন্তিত স্বরে উত্তর দিয়ে বলল, আমার আরও 2টো এক্সাম বাকি, শেষ না করে ফিরতে পারছি না। তুই মারিদের পাশে থাক রিফাত, ওর জ্ঞান ফিরলে আমাকে ফোন দিস, কথা বলবো। আচ্ছা। দুপুর 12টা। সৈয়দবাড়ি জুড়ে তোর জোর চলছে দুপুরের আয়োজনে। হাতে হাতে কাজ করছেন সৈয়দ বাড়ির 3 বউ, সালমা সৈয়দ, ফাতেমা সৈয়দ, মুনিয়া সৈয়দ। আজ শুক্রবার, তাই বাড়িতে বাচ্চা কাচ্চা সহ সকলেই উপস্থিত। মারিদের বাপচাচারা 3 জন, সকলেরই বউবাচ্চা নিয়ে আলাদা আলাদা সংসার থাকলেও 3 পরিবার আজও একত্রে বাস করে। আর এর কারণ অবশ্য বয়স্ক সৈয়দ শাক। তিনি জীবিত অবস্থায় 3 ছেলেকে নিয়ে একত্রে বসবাস করতে চান বলেই আজও সৈয়দ পরিবারকে ভাঙতে দেখা যায়নি। মারিদদের গুলশানের বাড়িটি মোট 6তলা ভবনের। প্রথম 3 ফ্ল্যাট একত্রে মারিদের বাপচাচারা ব্যবহার করলেও বাকি উপরের 3 ফ্ল্যাট ভাড়া দেওয়া। এই বাড়ির ভিটেমাটিতে মারিদের দাদা সৈয়দ শাকের পুরনো একটা বিল্ডিং ছিল, সেটা 1 যুগ আগে ভেঙে নতুনভাবে গড়েছেন মারিদের বাপচাচারা। এখন ছেলে মেয়ে নাতিনাতনিদের নিয়েই ছেলেদের বানানো বাড়িতে থাকছেন সৈয়দ শাক। 14 সদস্যের মিলিত যৌথ পরিবার হল সৈয়দ পরিবার। এখানে আত্মীয়তার মেলবন্ধন দেখা যায় বেশ। সপ্তাহ জুড়ে থাকে সকলের ব্যস্ততা, কিন্তু শুক্রবার এলেই যেন সৈয়দ বাড়িতে ঈদের আমেজ পড়ে। সেদিন বাড়িতে ছোটবড় সবাইকে পাওয়া যায়। বাড়ির ছেলেরা অবশ্যই দুপুরের নাগাদ খাওয়া দাওয়া শেষে যার যার কাজে বেরিয়ে যায়। তবে শুক্রবার সকালটা সবাই বাসাতেই থাকে। তবে এখন সময় দুপুর 12টা গড়িয়ে 1:45 ঘরে। বাড়ির ছেলেরা সবাই ততক্ষণে মসজিদে গেছেন জুমার নামাজে। সৈয়দ বাড়ির 3 গিন্নি রান্না সেরে যার যার ঘরে নামাজ পড়ছেন। বাকি ছোট বড় সদস্যরা যারার ঘরেই আছে। খানিক বাদে দুপুরের খাবারের জন্য নিচে নামবে। তবে এর মাঝে বসার ঘরে বসে থাকতে দেখা গেল সৈয়দ বাড়ির ছোট মেয়ে পাখিকে। সঙ্গে অবশ্য তার চাচাতো ভাই রাতুলও হয়েছে। দুজনেই মনোযোগ দিয়ে চিত্র অঙ্কন করছে। রংতুলির সব রঙগুলো রাতুলেরই। পাখি রাতুলকে সাহায্য করার বাহানায় সেও চিত্র আঁকতে বসেছে। এর মাঝে কোথা থেকে রাতুলের যমজ ভাই রাত হাজির হল। হাতে যান্ত্রিক ফোন। সে পাখিকে হাতের ফোনটি এগিয়ে দিয়ে কিছু বলবে, তার আগেই হঠাৎ ঠাস শব্দ হল। শব্দটি কিসের সেটা বুঝেও পাখি শব্দটি শুনতে পায়নি এমন ভান করে এড়িয়ে যেতে চেয়ে চিত্র আঁকায় মনোযোগ বাড়িয়ে দিল। অথচ হঠাৎ বায়ু দূষণে রাত কিছু বলবে, তার আগেই পাশ থেকে রাতুল নাক চেপে পাখির উদ্দেশ্যে বলল, চিক, কি গন্ধ! তুমি পাত দিয়েছ পাখি আপু? রাতুলের কথায় তৎক্ষণাৎ অস্বীকার করে পাখি বলল, চুপ, এসব ছোটলোকি পাদ আমি দিই না। রাত দিয়েছে।
দোষ রাদের কাঁধে চলে যেতেই রাদ এক হাতে ফোন ধরে অন্য হাতে নাক চেপে তাড়াহুড়োয় বলল, আমি দিইনি। আমি দেইনি। তুমি দিয়েছ পাখি আপু। বয়সে রাদরাতুল দুজনই 5 বছর পেরিয়ে সবে 6 বছর পড়ল। ওদের ভুল বুঝিয়ে পাখি বলল, পাদে আমার নাম লেখা ছিল দেখেছিস? না। তাহলে আমি দেইনি। এসব ছোটলোকি পাদ আমি দিই না, বুঝলি? পাশ থেকে রাতুল নাক চেপে কৌতূহল নিয়ে বলল, তাহলে তুমি বলল কি পাদ দাও আপু? হ্যাঁ। কথাটা বলেই ফের শব্দ হলো। এবারও একই কাজটা পাখির দ্বারাই হলো। পাখির কথায় সবেমাত্র রাতুল নাক থেকে হাত ছেড়েছিল। পুনরায় একই কাজ করতে ছোট রাতুল ফের নাক চেপে কিছু বলবে, তার আগেই রাত পাখির সামনে দাঁড়িয়ে নাক চেপে চেপে বলল, চিক, কি গন্ধ! কি গন্ধ! রাদের কথায় পাখি খুব স্বাভাবিকভাবে চোখ তুলে এক পলক রাতকে দেখে পুনরায় কাগজে ছবি আঁকায় মনোযোগ দিল। ছোট ভাইদের সামনে এমন ঠুসঠাস শব্দ করাটা অস্বাভাবিক কিছু না, বরং যৌথ পরিবারের ছোট ভাই বোনদের সামনে এমন ঠুসঠাস শব্দ করাটা স্বাভাবিক ব্যাপার। পাখির সামনে তো পাখি বোনেরা করে, তাহলে পাখি কেন করবে না? পাখি কাগজে রং লাগাতে লাগাতে ছোট দুই ভাইয়ের উদ্দেশ্যে ছন্দ মিলিয়ে বলল, পাদ এসেছে যায়, পাদ দিয়েছি তাই। পাদ নাই যার, পোড়া কপাল তার। চিত্র অঙ্কন ছেড়ে রাতুল নাক চেপে দৌড়ে পালাতে চাইলে পাখি চট করে রাতুলের হাত চেপে ধরলে ছোট রাতুল পাখির থেকে নিজেকে ছাড়াতে চেয়ে নাক চেপে বলল, পাখি আপু ছাড়ো, অনেক গন্ধ। পাখি জোরপূর্বক রাতুলকে নিজের পাশে বসিয়ে দিতে দিতে বলল, আরে এইগুলো গন্ধ না, গন্ধ না, ভিটামিন, ভিটামিন। আমি ভিটামিন ছড়াচ্ছি, বুঝলি? বস গাধাদল কিচ্ছু বুঝে না। তোর পেটে আর কি কি ভিটামিন আছে শুনি? হঠাৎ কারো কথায় পাখি চমকে ওঠার মতন বসে গেল যখন ফোনের ওপাশে ভিডিও কলে রাদিলকে দেখল। রাদ এক হাতে নাক চেপে অন্য হাতে ফোনটা পাখির দিকে এগিয়ে রেখেছে। মূলত সে এখানে ফোনটা নিয়েই এসেছিল পাখিকে দিতে, কিন্তু এর মাঝে পাখির হঠাৎ বায়ু দূষণে সে ফোনের কথা বলতে ভুলে যায় এক মুহূর্তের জন্য। পাখি থমথমে মুখে ফোনের দিকে তাকাতেই রাতুল নাক চেপে দৌড়ে চলে যেতে যেতে ফের বলল, তোমার ভিটামিনে পচা গন্ধ করে পাখি। আপু, ইয়া। রাদও হাতের ফোনটা পাখির সামনে রেখে দৌড়ে চলে গেল, একই কথা বলল। লজ্জায় থমথমে মুখে পাখিকে বসে থাকতে দেখে রাদিল দৃষ্টি ঘোরাল পাখির উপর। প্রায় 7-8 মাস পর দেখছে এই মেয়েকে সে। দিনে টর্চ নিয়ে ঘুরলেও এই মেয়ের সন্ধান পাওয়া দুষ্কর। পাখি যেন পাখি, চঞ্চলতার শেষ নেই। আর মিথ্যা যেন জবানে জবানে রাখে এই মেয়ে। থমথমে পাখি আপত্তিকর পরিস্থিতি পরে বোকা হাসল। নিজেকে লজ্জার হাত থেকে বাঁচাতে চেয়ে বলল, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ঘটেনি রাদিল ভাই। আসলে ব্যাপারটা হলো, আমি রং তুলি করার সময় রঙের শিশিগুলো পরে একত্রে বেজে উঠল শব্দ করে। তারপর রঙগুলোও মিশে যাওয়ায় কেমন একটা পচা পচা গন্ধ বের হচ্ছে বলে ওরা আমাকে দোষ দিচ্ছে। আসলে ওরা ছোট মানুষ তো, তাই ওরা বুঝতে পারেনি কোনটা বায়ু দূষণ আর কোনটা কি। তবে আপনি তো বড় মানুষ, আপনি বুঝবেন আসলে দোষটা আমার নয়, রঙের। পাখির মিথ্যা কথায় রাদিল সম্মতি দিয়ে বলল, আমি জানি তুই নিষ্পাপ। এবার যা, মারিদকে ফোনটা দিয়ে আয়। রাদিলকে সম্মতি দিতে দেখে পাখি সহজ হয়ে বসল। তৎক্ষণাৎ বলল, ভাই তো কাল থেকে বাসায় নেই রাদিল ভাই। এসেছে একটু আগে, তুই হয়তো দেখিসনি। মারিদের রুমে ফোনটা নিয়ে যা, আমি কথা বলবো। পাখি ড্রয়িং রুমের ফ্লোরে বসে সোফার টেবিলে চিত্র আঁকছিল। রাদিলের ফোনটা হাতে নিয়ে পাখি ড্রয়িং রুম থেকে সিঁড়ির দিকে তাকাল। মারিদের রুমটা দোতলায় নয়, 3 তলায়। পাখি সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে বলে অলসতা দেখাল। বলল, রাদিল ভাই, আমার কোমরে ব্যথা, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারি না। তুমি বরং মারিদ ভাইয়ের ফোনে ফোন দাও কেমন? আমি রাখছি। তোরে ফোন দিছি যে তুই ফোন রাখবি? মারিদের ফোনে ফোন দিতে পারলে আমি তোকে বলতাম এখন। মারিদের ফোন ভেঙে গেছে, তুই ফোনটা নিয়ে যা পাখি। মারিদকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো সিয়াদ পরিবারের কেউ জানে না। যদিও মারিদের বাবা চাচারা মারিদের যশোরের যাওয়া ব্যাপারটা জানে, তবে ওনারা সেটা বাড়িতে কাউকে জানেননি, সবাই টেনশন করবে বলে। তবে মারিদের সকালে জ্ঞান হারানোর ব্যাপারটাও পরিবারকে জানানো হয়নি। রাদিল কাল থেকে মারিদের সঙ্গে কথা বলতে ব্যাকুল হয়ে উঠেছে, অথচ প্রতিবারই কোনো না কোনো সমস্যা হচ্ছে। এর মাঝে পাখি ফের বাহানা দিয়ে বলল, আরে রাদিল ভাই, ডাক্তার বলেছে আমাকে টেনশন না নিতে।
ফোনের সাথে টেনশনের কি সম্পর্ক? আছে, অনেক সম্পর্ক আছে। তুমি বুঝবা না রাদিল ভাই। তুমি আগে চিকিৎসা করে দেখো, আমার রোগের অভাব নাই। পাখির কথায় রাদিল বিরক্তিতে কপাল কুঁচকাল। অনীহা সত্ত্বেও প্রশ্ন করে বলল, কিসের রোগ তোর শুনি? ভারী হতাশা গলায় পাখি এক হাতে ফোন চেপে অন্য হাত গালে ঠেকিয়ে বলল, আমার কত রোগ, রোগে শেষ নাই রাদিল ভাই। তুমি তো ডাক্তার মানুষ, আমাকে একটু ভালোভাবে দেখে বলো তো, আমি ঘুমালে কেন চোখে দেখি না? খেলে কেন পেটে খিদে লাগে না? শুলে খালি অলসতা লাগে? সারাদিন ফোন চালাতে মন চাই, পড়তে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে, আবার পড়াতে বসলে বান্ধবীদের সঙ্গে আড্ডা কথা মনে পড়ে। মাঝে মাঝে অকারণে মন খারাপ হয়ে যায় আমার এত রোগের চিকিৎসা কি রাদিল ভাই তুমি বলো? পাখির কথায় রাদিল বিরক্তি গলায় বলল, তোকে বিয়ে দিলে ঠিক হয়ে যাবি। কথাটা রাদিল এমনই বলল যেন পাখি লজ্জা পেয়ে আর কথা না বাড়ায় রাদিলের সঙ্গে। এতে পাখি রাদিলের ফোন মারিদকে দিয়ে আসবে। অথচ রাদিলের ভাবনার বিপরীতে গিয়ে পাখি চট করে রাদিলের কথার সম্মতি দিয়ে উৎফুল্লতায় বলল, আমি তো সেটাই বলি রাদিল ভাই, আমাকে বিয়ে দিয়ে দাও, ঘরে একটা জামাই আসুক। কিন্তু তোমরাই তো সিরিয়াল ছাড়ছ না। আমার সিরিয়াল যে কবে আসবে আল্লাহ জানে। আচ্ছা রাদিল ভাই, তুমি সুফিয়া আপুকে বিয়েটা করে নাও না, তাহলে আমার সামনে দুটো সিরিয়াল কমে যাবে। করবে বিয়ে সুফিয়া আপুকে? পাখির উৎফুল্লতার কথায় রাদিল কপাল কুঁচকাল। এই মেয়ে এখুনি বিয়ে নিয়ে ভাবছে? রাদিল তীক্ষ্ণ গলায় বলল, যৌতুক হিসেবে তুই থাকবি? যৌতুক? হ্যাঁ, যৌতুক হিসেবে যদি তোর বাপ তোকে দেয়, তাহলে তোর সুফিয়া আপুকে বিয়ে করতে রাজি। রাদিলের কথায় পাখি চট করে আপত্তি জানিয়ে বলল, আমি তোমার সাথে যৌতুক হিসেবে যেতে পারব না রাদিল ভাই। আমার ডাক্তার মানুষ পছন্দ না, আমার তো আমাদের স্কুলের হ্যান্ডসাম টিচারকে পছন্দ। কি দারুণ দেখতে আমাদের স্যার। বেশ অদ্ভুতভাবে পাখির দিকে দৃষ্টি ঘুরাল রাদিল। তীক্ষ্ণ গলায় বলল, তুই স্কুলে স্যার দেখতে যাস? মালটা চোখের সামনে ঘুরলে দেখব না বলছ? পরপর বেশ অনেকগুলো কথায় শোনো রাদিল পাখি থেকে। বাংলাদেশ থাকলে পাখি সচরাচর রাদিলের সামনে এত কথা বলে না। আর না রাদিল কখনো পাখিকে সেই সুযোগ দেয় বলার। এই মেয়ে আজ এত কথা রাদিলকে কেন শোনাচ্ছে সেটা বুঝতে পারছে না রাদিল। তবে কথাগুলো রাদিলের পছন্দ হয়নি। সেজন্য রাদিল বেশ শক্ত গলায় পাখিকে শুধিয়ে বলল, তোর ভালোই উন্নতি হয়েছে পাখি। আমাকে আপনি থেকে তুমি ডাকছিস, স্যারকে পছন্দ করিস সেটাও আমাকে জানাচ্ছিস। আমি দেশে আসলে এই সাহস থাকবে তো? নাকি সামনে আসবি না? রাদিলের কথায় পাখি বেশ সাহস দেখিয়ে বলল, আমি সৈয়দ বাড়ির মেয়ে, এসব ডাক্তার টাক্তারে ভয় পায় না বুঝলে রাদিল ভাই। কথাটা বলেই টুটু শব্দে পাখির কলটি বিচ্ছিন্ন হয়ে যেতেই রাদিল হাতের ফোনটার দিকে তাকিয়ে কপাল কোঁচকে। মেয়েটা আজ বেশি সাহস দেখাল না? আবার আপনি থেকে সোজা তুমিতে চলে আসো। এত পরিবর্তন কবে হলো? রাদিল পিএইচডি ডিগ্রির অর্জনের জন্য লন্ডনে এসেছে আজ বছর দেড়েক হবে। তবে ৭-৮ মাস আগে সে একবার বাংলাদেশে গিয়ে সপ্তাহ 10 দিন ঘুরে এসেছিল। তারপর থেকে আর বাংলাদেশে যাওয়া হয়নি তার। এখন তার এক্সাম চলছে, দুটো বাকি আছে, আর এই দুটো এক্সাম শেষ হলে সে একেবারে বাংলাদেশে চলে যাবে। রিফাত গত বছরই পিএইচডি শেষ করে বাংলাদেশে ফিরেছে। রাদিলের কিছু ব্যক্তিগত কারণে সে 1 বছর পর এসেছে পিএইচডি করতে। তবে সে যখন বাংলাদেশে এসেছিল তখন পাখির সঙ্গে দেখা হয়েছিল, এরপর আর হয়নি। সৈয়দ বাড়ির বাকি সবার সঙ্গে রাদিলের ফোনে কথা হলেও পাখি, সুফিয়া, আফিয়া এই 3 বোনের সাথে তার কথা হয় না কখনো। মূলত রাদিল ওদের এড়িয়ে যায়। কিন্তু মারিদের ফোন ভেঙে ফেলায় রাদিল তার ছোট মামি মুনিয়া মানে রাদরাতুলের মায়ের কাছে ফোন দিয়েছিল মারিদের সঙ্গে কথা বলতে। কিন্তু মুনিয়া বেগমের অনুপস্থিতিতে রাত ফোনে গেম খেলছিল বলে খুব স্বাভাবিকভাবে 6 বছরের ছোট রাদিলের ফোনটা রিসিভ করে পাখিকে দেয়। তাই রাদিল আজ পাখিকে দেখতে পেল। তবে রাদিল মনে করেছিল রাদিলের এক বলাতে পাখি ফোনটা মারিদকে দিয়ে আসবে, অথচ এত বলার পরও মেয়েটা মারিদকে ফোন দিল না, উল্টো এক্সট্রা সাহস দেখাল। আচ্ছা, মেয়েটা এত সাহস পেল কোথায়? পাখি চঞ্চল, কথায় কথায় মিথ্যা বলে, এটা সে জানে। কিন্তু আপনি তুমির মধ্যে প্যাচ লাগাল কেন মেয়েটা? কি চলে মেয়েটার মধ্যে? চিন্তিত রিফাত মারিদের খোঁজ না পেয়ে হাসপাতাল থেকে দৌড়ে এসেছে সৈয়দ বাড়িতে।
সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ড্রয়িং রুমে তেমন কাউকে দেখতে পেল না, কয়েকজন সার্ভেন্ট ছাড়া। তবে বাড়ির বাগানে পাখির সঙ্গে রাদরাতুল দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখলেও রিফাত সেদিকে গেল না। সে আপাতত মারিদকে নিয়ে চিন্তিত। সকালে মারিদকে ঘুমের ইনজেকশন দিয়ে সেও কিছুক্ষণ মারিদের কেবিনের সোফায় শুয়ে পড়েছিল। সারারাতের ক্লান্তিতে চোখে তীব্র ঘুম নেমে আসতে হঠাৎ রাদিলের ফোন পেয়ে ঘুম থেকে উঠে দেখে সময় প্রায় 1:30 বাজে। মারিদকে বিছানায় না পেয়ে হাসপাতাল থেকে ছুটে এসেছে বাড়িতে। রিফাত মারিদের ঘরে দরজা ঠেলে প্রবেশ করে দেখল মারিদ সবে গোসল শেষ করে ভেজা মাথায় হাতের আইফোনের ট্যাবে কিছু চেক করছে শক্ত চোয়ালে। গায়ে টি শার্ট আধভেজা, হয়তো তাড়াহুড়ো করে গোসল শেষ করে বেরিয়েছে বলে শরীর মোছার সময় হয়নি। রিফাত মারিদের ঘরে ঢুকতে ঢুকতে বলল, কিরে ভাই, তুই হাসপাতাল থেকে চলে আসবি সেটা আমাকে বলে আসবি না? রিফাতের কথায় মারিদ উত্তর করল না, আর না চোখ তুলে তাকাল। মারিদের দৃষ্টি তখনও হাতের বড় ট্যাবে। বারবার জুম করে কি খুঁজছে রিফাত জানে না, তবে এতটা বুঝতে পারছে যে মারিদের অপরিচিতা সংক্রান্ত কিছু হবে হয়তো। বিগত 21 ঘণ্টা রিফাত যতটুকু বুঝেছে, মারিদ আলতাফ মেয়েটির খোঁজে শুধু ব্যাকুল নয়, পাগলও বটে। মারিদের মতন মানুষ এত ভালোবাসল কখন মেয়েটিকে? তাছাড়া রিফাতরা কাল রাতে তন্ন তন্ন করে খোঁজার পরও মেয়েটির বিন্দুমাত্র সন্ধান পায়নি। এমনকি সন্দেহ হতে পারে এমন কোনো কথা বা ঘটনাও ঘটেনি। এখন রিফাতেরই তো মনে প্রশ্ন জাগছে, আসলেই কি অপরিচিতা নামের কোনো মেয়ে আছে? যদি থেকে থাকে তাহলে লোকেশন অনুযায়ী গিয়ে পেল না কেন মেয়েটিকে? রিফাত মারিদের বিছানায় ঠাস করে বসতে বসতে বলল, অপরিচিতার নাম্বার কি এখনো বন্ধ মারিদ? অস্থির মারিদ উত্তর করল না। মারিদের নীরবতাকে রিফাত সম্মতি ধরে নিয়ে ফের প্রশ্ন করে বলল, মেয়েটাকে কিভাবে খুঁজবি কিছু ভেবেছিস? রাদিল। রিফাতের কথা শেষ করার আগেই মারিদের হাতের ট্যাবে মারিদের অ্যাসিস্ট্যান্ট হাসিবের কল আসল তক্ষুনি। মারিদ ফোন রিসিভ করতেই ওপারের হাসিব ব্যস্ত ভঙ্গিতে বলল, স্যার, আপনার দেওয়া সিমের তথ্য অনুযায়ী এই সিমটি তাতিয়ান নামক একজন পাহাড়ি লোকের নামে সিমটা রেজিস্টার করা। লোকটির বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পান্থুমাই গ্রামে। লোকটির বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী 6-5 বছর দেখাচ্ছে স্যার। হাসিবে কথা মারিদ ছোট উত্তর বলল, আমাদের ফ্লাইট কবে? হাসিব তাড়াহুড়োয় উত্তর দিয়ে বলল, জি স্যার, আজ বিকেল 5টায় আমাদের সিলেটের ফ্লাইট। তবে এর আগে আপনি একটু কনস্ট্রাকশন সাইটে আসবেন। এখানকার ম্যানেজার আপনার সাথে দেখা করতে চাচ্ছে। আমার অফিসে পাঠিয়ে দে। আজ তো শুক্রবার। আপনি অফিসে আসবেন স্যার? আসব। তাহলে আমি বিষয়টা ম্যানেজারকে জানিয়ে দিচ্ছি। হাসিবের কল বিচ্ছিন্ন হয়ে যেতেই রিফাত কপাল কোচকে মারিদকে ফের প্রশ্ন করে বলল, তুই সিলেট যাবি মারিদ? হ্যাঁ। কেন? মেয়েটির খোঁজে। হ্যাঁ। মেয়েটির বাড়ি কি সিলেট? জানি না, তবে সিমের তথ্য অনুযায়ী তাই দেখাচ্ছে। মারিদের কথায় রিফাত সন্দিহা গলায় বলল, আমার তোর অপরিচিতার ব্যাপারটা কেমন ঘোলাটে লাগছে মারিদ। মেয়েটির শেষ লোকেশন যশোর জেলা দেখাচ্ছে, আবার এখন সিমের তথ্য বের হলো সিলেট জেলা। ব্যাপারটা অদ্ভুত না? রিফাতের কথায় মারিদ ফের হাতের ট্যাবে চোখ বোলাল। চোখমুখ তখনও লাল। অতিরিক্ত মানসিক টেনশনে এমন অস্থির অস্থির দেখাচ্ছে মারিদকে। কাল থেকে মারিদের অপরিচিতা নিখোঁজ। তার সঙ্গে কথা না বলে গোটা একটা রাত পার হয়ে দুপুর হলো মারিদের। এই যে মেয়েটা নিখোঁজ আর তার জন্য মারিদের কোনো কিছুতে শান্তি লাগছে না, মন ছটফট করছে। এটা কাকে বোঝাবে মারিদ? মারিদ পারছে না চিৎকার করতে। তার মন শুধু অপরিচিতার জন্য ছটফট করছে এমনটা নয়, মারিদের নিজেকে পাগল পাগলও লাগছে ক্ষণে ক্ষণে। অপরিচিতার লোকেশন কোথায় থেকে কোথায় যাচ্ছে তাতে কিছু যায় আসে না মারিদের। অপরিচিতাকে খুঁজতে গিয়ে যদি মারিদের বাংলাদেশের 64 জেলায় চক্কর কাটতে হয়, তাহলে মারিদ আলতাফ সেটাও করবে। তারপরও তার অপরিচিতাকে চাই, মানে চাই, অ্যাট এনি কস্ট। রিফাত মারিদের অপরিচিতাকে নিয়ে ব্যাকুলতা বুঝতে পারল। ভালোবাসা বুঝি এমনই হয়। রিফাত দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটিকে খুঁজতে তোর হুটহাট এইভাবে যেখানে সেখানে যাওয়া ঠিক হবে না মারিদ। তুই সাধারণ মানুষের মধ্যে কেউ নোস। তোর সিকিউরিটি প্রয়োজন। ব্যবসায়িক শত্রুর তোর কমতি নেই। সেজন্য বলি, তুই না গিয়ে লোক পাঠিয়ে তাতিয়ান লোকটাকে ঢাকা নিয়ে আসতে বল। তোর সিলেট যাওয়াটা ঠিক হবে না। বিপদে পড়তে পারিস। রিফাতের কথায় মারিদ শক্ত চোয়ালে বলল,
মানুষটা যখন আমার তখন আমি নিজে গিয়ে খুঁজব আমার মানুষটা কোথায় আছে। এবার যেখানে যাওয়া লাগে আমি সেখানে যেতে প্রস্তুত। আচ্ছা, যদি মেয়েটাকে সিলেট গিয়েও সন্ধান না পাস তখন কি করবি? আবার খুঁজব। বারবার খুঁজেও যদি না পাস তাহলে কি করবি? মারিদের একই উত্তর আসল আবারও। তাহলে বারবার খুঁজব। তারপরও হার মানার প্রশ্ন ওঠে না। মারিদের জেদে রিফাত খানিকটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে বলল, আচ্ছা ধর, তোর এত খোঁজাখুঁজির পর জানতে পারলি তোর অপরিচিতা মানুষটা তোর পরিচিত কেউ বের হয়েছে, তখন কি করবি? অ্যাকসেপ্ট করবি নাকি ছেড়ে দিবি? রিফাতের অদ্ভুত প্রশ্নে মারিদ সরাসরি তাকাল রিফাতের দিকে। চোখমুখ তখনও রক্তিম লাল। অপরিচিতাকে খুঁজে পাওয়ার তাড়নায় রিফাতের প্রশ্নটায় মনোযোগ দিতে পারল না মারিদ। অথচ মারিদ যদি মনোযোগ দিত তাহলে বুঝতে পারত রিফাতের কথাটি ফেলার নয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলে যাবেন।